নমস্কার। আমার এক শ্রদ্ধেয় শ্রোতা বন্ধু কুনাল মণ্ডল আজ অনেক দিন ধরে অনুরোধ করছেন একটি ঘনাদার গল্প শোনাবার জন্য। তাকে কথা দিয়েছিলাম যে নভেম্বরের শেষে একটি ঘনাদার গল্প তার জন্য আমি শোনাব। তাই আজ সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আমার নিবেদন প্রেমেন্দ্র মিত্র রচিত ঘনাদার গল্প কাঁটা। লাল না সবুজ? সবুজ কোথায়? ফিকে গোলাপি পর্যন্ত নয়, একেবারে খুন খারাপি ঘোর লাল যে এখন। হ্যাঁ, শুধু লাল আর সবুজ নিয়েই আছি কদিন ধরে। মাঝখানে হলদে টলদে কিচ্ছু নেই। আমাদের এখানে হয় এসপার নয় ওসপার, হয় ধনধান্যে পুষ্পে ভরা নয় ধুধু বালির চড়া। 72 নম্বর বনমালী নস্কর লেনের কথা যে বলছি, তা যাঁরা বুঝেছেন লাল সবুজের মানে বুঝতেও তাদের নিশ্চয়ই বাকি নেই। হ্যাঁ, লাল সবুজ হলো সিগন্যাল, রুখবো না এগোবো তারই নিশানা। হলদের মতো মাঝামাঝি নজৌ নতস্থৌ দোনামোনা রঙের বালাই আমাদের নেই। লাল আর সবুজ নিয়েই আমাদের কারবার। গোড়া থেকে লালই চলছিল। আমাদের অবস্থা অতি করুণ। দোতলার আড্ডা ঘরে জমায়েত হই, কিন্তু আসর জমে না। হতাশ নয়নে টঙের ঘরের সিঁড়িটার দিকে তাকাই, কিন্তু ওই পর্যন্তই। ও সিঁড়িতে আমাদের পা বাড়ানো নইব নইব চ। লাল সিগন্যাল অমান্য যদি করো তো দুর্ঘটনা। গোয়ার তুমি করতে গিয়ে শিবুয়া বাঁধিয়েছে, সেই থেকেই ঘোর লাল চলছে। কিসের এত ভয়? শিবু মরিয়া হয়ে একদিন বলেছিল। আমরা সব মেনে নি বলে উনিও জো পেয়ে যান। এতদিন গেঁজলাতে না পেরে পেট ফুলে ঢাক হয়ে গেছে এদিকে। আমি গিয়ে খুঁচিয়া মুখ খোলালে বলতে যাবেন। তোরা দেখ না, 15 মিনিট বাদেই তোদের ডাকছি। আমার আওয়াজ পেলেই সব ওপরে চলে আসবি। 15 মিনিট অপেক্ষা করতে হয়নি, 5 মিনিট হতে না হতেই আওয়াজ পেয়েছি। তবে শিবুর গলার নয়, তার পায়ের। শিবু চটপট সিঁড়ি দিয়ে নেমে আসছে। না, ভয়ে মুখ শুকনো টুকনো নয়, কিন্তু লজ্জায় যেন কালি মেরে দেওয়া। কি হলো কি? গৌর জিজ্ঞাসা করেছে। আমাদের না ডেকে নিজেই নেমে এলি যে? গৌরের সরল প্রশ্নের আড়ালে সামান্য একটু ঠাট্টার খোঁচা হয়তো ছিল, কিন্তু সেটা অত তেলে বেগুনে জ্বলে ওঠার মতন কিছু নয়। হ্যাঁ, এলাম। শিবুর ক্ষুব্ধ চাপা গুমরানি শোনা গেছে। আমায় কি বলেছেন জানো? শিবুর কাছে নিজস্ব সংবাদদাতার বিবরণ তারপর পাওয়া গিয়েছে। শিবু রীতিমতো হইচই করে টঙের ঘরে গিয়ে ঢুকেছিল, যেন মাঝখানে কোথাও কোনো সুতো ছেড়েনি। ইয়ালটা সম্মেলনের গলাগুলিই চলছে, নাটোর নামই জানা নেই। আরে কি খবরের কাগজ পড়ছেন অবেলায় বসে বসে? শিবু খবরের কাগজটা প্রায় টেনে নিতেই গেছে। নিচে চলুন, সবাই বসে আছে হাপিত্তেশ করে। আর একটু জোরে নিঃশ্বাস টানুন না, গন্ধ পাবেন। প্রায় পন্ত নয়, যেন মুনি ঋষির প্রতিজ্ঞা ভাঙা প্রলোভন। যার উদ্দেশ্যে এই বাক বিস্তার, তিনি কি কালাবোবা হবার ভান করেছেন? না, পেন্সিল হাতে নিয়ে খবরের কাগজটার যে পাতায় তিনি দাগ দিচ্ছিলেন, সেটা শিবুর প্রায় কোলের ওপরেই যেন নিজের অজান্তে সরিয়ে রেখে তিনি গম্ভীরভাবে শিবুর দিকে চেয়ে বলেছেন, আপনাদের ভাবনা করবার কিছু নেই। যাবার আগে এ ঘরের ভাড়া আমি চুকিয়ে দিয়ে যাব। দেখতেই তো পাচ্ছেন বাসা খুঁজছি। দেখতে শিবু খুব ভালো রকমই তখন পেয়েছে। কাগজের বাড়ি ভাড়ার বিজ্ঞাপনের কলমে ঘনাদা তার লাল পেন্সিলে মোটা মোটা করে দাগ মেরেছেন, কিন্তু সে দাগরাজি বা তার টঙের ঘরের ভাড়া মিটিয়ে দেবার আশ্বাসে যতটা নয়, তার চেয়ে তুমি থেকে আপনির চূড়োয় আচমকা চালান হয়েই শিবুর তখন টলটলায়মান অবস্থা।
আমাদের সকলেরও তাই। ঘনদা আপনি বললেন তোকে? শিশিরের চোখ কপালে তোলা প্রশ্ন। তুই ঠিক শুনেছিস? আমার সন্দিগ্ধ জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ শুনেছি, একবার নয় অন্তত 10 বার, শিবু উত্তেজিত ভাবে বলেছে। শেষে হ্যান্ড নোটই না লিখে দেবার কথা বলেন, তাই পালিয়ে এসেছি। হ্যাঁ, লাল নিশানা খুন খারাপির রাঙা চোখে পৌঁছবার পর সেটাও অসম্ভব নয়। খবরের কাগজের দাগরাজি ছিল প্রথম লাল নিশানা। ঘনাদা যে নিত্য নিয়মিত ভাবে খবরের কাগজের টুলেট পংক্তি দাগাচ্ছেন গোড়াতেই তা জানা গেছে, অজানা থাকবার জো কি? ঘনাদার পড়া হয়ে যাবার পর কাগজগুলো আমাদের আড্ডা ঘরেই এনে রাখা হয়। এখন আবার তাতে ভুল কি গাফিলি করার উপায় নেই বনোয়ারির। ঘনাদার জরুরি নির্দেশটা প্রতিদিন টঙের ছাদ থেকে বেশ জোরালো গলাতেই ঘোষিত হয়। আরে বনোয়ারি, কোথায় গেলি? কাগজগুলো নিয়ে যা, শেষে কাগজগুলোর ওপর মৌরসি পাট্টার দায় না পড়ি। এই ঘোষণাটা সকালে দুপুরে নয়, ঠিক বিকেল বেলা আড্ডা ঘরে আমরা এসে জমায়েত হবার পরই শোনা যায়। বনোয়ারির যেটুকু দেরি হয় কাগজ নামিয়ে আনতে, আমাদের সেটুকু সবুরও যেন সইতে চায় না। কাগজ এলেই একটি বিশেষ পাতার উপর হুমড়ি খেয়ে পড়ি। বেশি খোঁজাখুঁজি করতে হয় না, ঘনাদার লাল পেন্সিলের দাগ সূক্ষ্ম টুক্ষ্ম তো নয়, একেবারে লাঙলের ফলা দিয়ে যেন টানা। কিরকম বাসা ঘনাদা খুঁজছেন তার একটু নমুনা দাগমারা টুলেটের বিজ্ঞাপন থেকে অবশ্যই পাই। ঘনাদার বড় খাইটাই নেই, চাহিদা তার যৎ সামান্য। মাথা গুঁজবার একটু ঠাঁই হলেই তিনি যে খুশি, দাগানো বিজ্ঞাপন পড়লেই তা বোঝা যায়। 1 বিঘা জমিতে বাগান ঘেরা একটি ত্রিতল হাল ফ্যাশনের বাড়ি, আগাগোড়া মোজাইক, শীতাতপ নিয়ন্ত্রিত, উপরে নিচে 4টি শয়নকক্ষ, আচ্ছাদিত বারান্দা, গ্যারেজ ও অনুচর দিকের পৃথক ব্যবস্থা, ভাড়া মাসিক 1200 টাকা। কিংবা নবনির্মিত 20 তলা টাওয়ার বিল্ডিংস এর উপরতলার 2টি সংযুক্ত শীতাতপ নিয়ন্ত্রিত যথোচিত আনুষঙ্গিক সহ 3টি করিয়া শয়নকক্ষের ফ্ল্যাট, একটি স্বয়ংক্রিয় ও আরেকটি অনুচর চালিত লিফট। এর বেশি উঁচু নজর ঘনাদার নেই। প্রতিদিন এ লাল পেন্সিলে দাগানো বিজ্ঞাপন তো পড়তেই হচ্ছে, তার উপর দুবেলা বড় বড় 2টি টিফিন ক্যারিয়ারের সঙ্গে থালা বাটি গেলাসের ঝোলা আর জলের জগ বয়ে নিয়ে যাওয়ার মিছিল দেখেও ধৈর্য ধরেছিলাম। কিন্তু শিবুর সঙ্গে আমাদের হঠাৎ আপনি হয়ে ওঠাটা ভাবনা ধরিয়ে দিলে। রামভুজের কাছে গোপনে খবরটা তাই নিতে হলো। বড়বাবুর সেবা ঠিক হচ্ছে তো রামভুজ? জি হ্যাঁ, রামভুজ জোর গলায় জানালে। টিফিন ক্যারিয়ার দুটো দুবেলা ঠিক মতো ভর্তি হয়ে যাচ্ছে তো? রামভুজ সে বিষয়েও আশ্বস্ত করলে। টিফিন ক্যারিয়ার বোঝাই করে পাঠাবার ব্যাপারে তার কোনো ত্রুটি নেই। নিত্য নতুন পদ সে নিজে হাতে রেঁধে টিফিন ক্যারিয়ারে ভরে বনোয়ারিকে দিয়ে পাঠাচ্ছে। টিফিন ক্যারিয়ার দুটোয় অরুচির প্রমাণও পাওয়া যায়নি এখনো পর্যন্ত, চাঁচা পোচা হয়েই তো ফিরে আসছে প্রতিদিন। তাহলে উপায়? উপায় ভাববার আগে টিফিন ক্যারিয়ারের রহস্যের একটু ব্যাখ্যা বোধহয় প্রয়োজন। ঘনাদা বেশ কিছুদিন থেকে খবরের কাগজে টুলেট কলমে দাগ মেরে শুধু বাসাই খুঁজছেন না, আমাদের 72 নম্বরের অন্ন জলও ত্যাগ করেছেন। তাই তার জন্য আজকাল একটা নয় দুটো টিফিন ক্যারিয়ারে দুবেলা খাবার যায় তার টঙের ঘরে। সে খাবার নিয়ে যায় অবশ্য রামভুজ আর বনোয়ারি। 72 নম্বরের ওপর ওইটুকু দয়া তিনি এখনো রেখেছেন। রামভুজকেই বাইরে থেকে তার খাবার আনবার গৌরবটুকু তিনি দিয়েছেন। প্রথম দিনই রামভুজকে বাধিত আবার এই দুর্লভ সুযোগ দিয়ে তিনি বলেছিলেন, তোমাদের এখানে ভালো হোটেল টোটেল আছে রামভুজ? রামভুজ তখন আমাদেরই পরামর্শে ঘনাদার নিচে না ওপরে তার ঘরে বসেই খাবেন সে কথা জিজ্ঞাসা করতে এসেছে। ঘনাদার উক্তির গভীর তাৎপর্য না বুঝে তাচ্ছিল্য ভরে জানিয়েছে যে হোটেল থাকবে না কেন,
অনেক আছে, কিন্তু তাকে কি আর হোটেল বলে? হঠাৎ একটু টনক নড়ে ওঠায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছে, হোটেল কি হবে বড়া বাবু? কি আর হবে, ঘনাদার জন্য নিরুপায় হয়ে বলেছেন, ভালো হোটেল থাকলে সেখান থেকেই খাবারটা আনাতাম। তা যখন নেই বলছো, তখন গ্র্যান্ড কি গ্রেট ইস্টার্নেই যেতে হবে। গ্র্যান্ড গ্রেট ইস্টার্ন রামবুজ বোঝেনি, কিন্তু হোটেল থেকে খাবার আনাবার কথাতেই শঙ্কিত হয়েছে। আপনি হোটেল কেন যাবেন বড়াবাবু? শশব্যস্ত হয়ে বলেছে রামবুজ, আপনার খানা তো আমি এখানেই লায়ে দিচ্ছি। ঘনাদা রামভুজের দিকে স্নেহ ভরেই তাকিয়েছেন এবার। তা তুমি আনতে পারো রামভুজ, কিন্তু এখানকার কিছু নয়, এখানে আমি আর খাবো না। খাইবেন না এখানে? মুখটা পুরোপুরি হাঁ হয়ে যাবার আগে ওইটুকু বলতে পেরেছে রামভুজ। উত্তর দেওয়াও বাহুল্য মনে করে ঘনাদা শুধু মাথা নেড়েছেন দুবার। ঘনাদারের চরম ঘোষণার পর প্রায় বিহ্বল অবস্থায় নেমে এসে রামভুজ আমাদের সব জানিয়েছে। একটা কিছু ধাক্কার জন্য আমরা প্রস্তুতি ছিলাম, কিন্তু সেটা এমন উৎকট হবে ভাবতে পারিনি। আমাদের অমন মুহ্যমান দেখে হতাশ ভাবে জিজ্ঞাসা করেছে রামভুজ, আমি এখন কি করবে? আমাকে খানা তো বাহার সে লাতে বলিয়েছেন। লাতে বলেছেন তো লাও। শিবু হঠাৎ চটে উঠেছে, খাবার লাতে তো বলেছেন, পয়সা দিয়েছেন? পয়সা উনি আগে দেবেন। শিশিরই ঘনাদার মান বাঁচাতে রুখে দাঁড়িয়েছে। উনি কি আমাদের মতন হেঁজি পেঁচি যে নগদা দামে সওদা করেন? যত উপরে তত সব ধারে কারবার। মার্কিন মুলুক হলে ওর ক্রেডিট কার্ড থাকতো, তাই জানো? শুধু একটু পাঞ্চ করিয়েই যেখানে যা প্রাণ চায় তাই নিতেন। হ্যাঁ, সেই ভুলই করেছেন নিশ্চয়। গৌর শিশুকে ঠোকা দিয়েছে। বনমালী নস্করের লেনটাকে ভেবেছেন ফিফথ এভিনিউ। এরপর ঘনাদার ভুলটা আমাদেরই সামলাতে হচ্ছে তার ক্রেডিট কার্ডের দায় নিয়ে। তার জন্য ঝামেলা বড় কম নয়। একটা নয়, দুটো টিফিন কেরিয়ার আনতে হয়েছে কিনে। থালা বাটি গেলাসগুলো অবশ্য আমাদের 72 নম্বরেরই। ঘনাদা সেগুলো চিনতে পারেননি বা মাপ করে যাচ্ছেন। তা মাপ করবার জন্য পুজোও চড়াতে হচ্ছে কি কম? দুটি টিফিন কেরিয়ার ভর্তি নৈবেদ্যি দুবেলা পাঠাতে হচ্ছে আমাদের ওই 72 নম্বরের হেঁসেলেই রান্না করে। সে রান্নার গন্ধ তার টঙের ঘর থেকেই ঘনাদার পাবার কথা, কিন্তু নাকের সেই কাজটা তিনি আপাতত মুলতুবি রেখেছেন বোধহয়। রামভুজ আর বনোয়ারি তার খাবার নিয়ে যাবার পরে মাঝে মাঝে তিনি শুধু একটু তারিফ করে তাদের কৃতার্থ করেন। হোটেলটা তো ভালোই খুঁজে বার করেছ রামভুজ, রান্না টান্না তো বেশ সরস বলে মনে হচ্ছে। হোটেলটা কোথায়? এই নিচে বড়া বাবু। রামভুজ লজ্জিত হয়ে বলে, এই নিচেই আছে। ঘনাদা ওইটুকুর বেশি আর খোঁজ নেওয়া প্রয়োজন বলে মনে করেন না, এই বাঁচোয়া। কিন্তু এমন করেই বা চলবে কতদিন? ছুঁচ হয়ে শুরু হয়ে ব্যাপারটা সত্যিই যে ফাল হতে চলেছে। অথচ লাল পেন্সিলে টুলেট বিজ্ঞাপন দাগানো আর 72 নম্বরের পৃথদান্য হওয়ার ব্যাপারটা আরম্ভ হয়েছিল অতি সামান্য ছুতো থেকেই। দোষটা অবশ্য শিবুর। ঘনাদা না হয় পাতে দুটো প্রমাণ বাটা মাছ ভাজা নিয়েও একটু চিপটেন কেটেছিলেন। বাটা মাছ এনেছে হে, এই যে বড় কাঁটা। তাই বলে পরের দিন ওই শত্রুকু না নিলে চলতো না। শিবুই আজকাল আমাদের পার্মানেন্ট মার্কেটিং অফিসার। ঘনাদাকে কচি মূলো খাওয়াবার সেই কেলেঙ্কারির পর মনে মনে তার বোধহয় একটু জ্বালাই ছিল। বাজারের সেরা বাছাই করা বাটার নিন্দায় সেটা আরো জাগিয়ে উঠেছে। পরের দিন কি একটা ছুটির তারিখ। দুপুরবেলা বেশ একটু জমিয়ে খেতে বসে ঘনাদাকে ঘন ঘন আমাদের সকলের থালাগুলোর ওপর চোখ বোলাতে দেখে একটু অবাক হয়েছি। আমাদের নজরও তখন গেছে ঘনাদার পাতে। সত্যি তো অবিশ্বাস্য ব্যাপার। আমাদের সকলের পাতে বড় বড় জোড়া কই, আর ঘনাদার পাতে কি ও দুটো? আরে ও তো বেলে মাছ।
আমাদের কই আর ঘনাদার বেলে? ঠাকুর, আমরা এই ঘনাদার আগে ডাক দিয়েছি। কাঁচুমাচু মুখ করে রামভুজ এসে দাঁড়াতেই বুঝেছি ব্যাপারটা নেহাত দৈব দুর্ঘটনা নয়। ঘনাদার পাতের দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করেছি সবিস্ময়ে, ঘনাদার পাতে বেলে মাছ কেন? রামভুজকে জবাব দিতে হয়নি। এতক্ষণ মাথা নিচু করে যে কই মাছের কাঁটা বাজছিল সেই শিবু মুখ তুলে চেয়ে এই রহস্যে আলোকপাত করেছে। সহজ সরল গলায় বলেছে, বেলে মাছ আমি দিতে বলেছি। তুমি দিতে বলেছ? আমরা হতভম্ব। আমাদের বেলা কই আর ঘনাদার বেলা বেলে? হ্যাঁ, শিবু যেন আমাদের এই তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়িতেই অবাক। অন্যায়টা কি হয়েছে তাতে? ঘনাদার কাঁটাতে ভয়, তাই ওর জন্য আলাদা মোলায়েম মাছ এনেছি। আমরা স্তম্ভিত, নির্বাক। নিস্তব্ধ ঘরে শুধু একটা শোনা গেছে। না, মেঘের চাপা গর্জন নয়। ঘনাদা তার নিজস্ব মন্তব্য ওই ধ্বনিটুকুতেই প্রকাশ করেছেন। তারপর পাত ফেলে উঠে গেছেন কি না তা ঠিক জানি, তবে এক মুহূর্তে আমরা যেন তার কাছে হাওয়া হয়ে গিয়েছি। আমাদের সাধ্য সাধনা মিনতি যেন তার কানেই পৌঁছয়নি। খাওয়া শেষ করে ঘনাদা ওপরে উঠে গেছেন। আমরা শিবুকে নিয়ে পড়ে তাকে প্রায় ছিঁড়ে খেয়েছি, কিন্তু হাতে তীর ছুটে গেলে ধনুকের ছিলা ছিঁড়ে খুঁড়ে আর লাভ কি? যা হয়ে গেছে তা তো আর ফিরবে না। তবু অল্পে স্বল্পে রেহাই পাবার আশায় বিকেল না হতেই রামভুজকে টঙের ঘরে পাঠিয়েছিলাম। ফল যা হয়েছে তা তো জানা। সেই থেকেই টিফিন ক্যারিয়ারে হোটেলের খানা আর কাগজে দাগানো লাল মানার দিন চলেছে। কিন্তু একটা কোনো নিষ্পত্তি তো আর না হলে নয়। মুশকিলের যে মূল, আসানের ফিকিরটা তার মাথা থেকেই বেরিয়েছে। হ্যাঁ, শিবুই উপায়টা বাতলেছে নেহাত আগের ঝাঁচটা প্রকাশ করতে গিয়ে। লালের জবাব তো সবুজ, তাই দিতে হবে এবার। সবুজ আবার কি জবাব? আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করেছি। উনি লাল পেন্সিলে দাগাচ্ছেন, শিবু ব্যাখ্যা করেছে। আমরা সবুজে দাগাবো কাল থেকে। কি দাগাবো? কি আবার ওই বাড়ি ভাড়ার বিজ্ঞাপন? শিবু নিজের প্রস্তাবে নিজেই মেতে উঠে বুঝিয়ে দিয়েছে আমরাও এ 72 নম্বর ছেড়ে দিচ্ছি, তাই কাল সকালে প্রথমেই টুলেটের পাতায় সবুজ দাগ পড়বে। শিবুর ওপর যত রাগই করি, ফন্দিটা তার নেহাত মন্দ নয়। অন্তত ডুবতে বসে শেষ কুটো হিসেবে একবার ধরা যায়। কিন্তু তাতেই এমন বাজিমাত হবে আমরাই কি ভাবতে পেরেছি? সবুজ পেন্সিল আগেই জোগাড় করা ছিল। ভোরে উঠে একেবারে রাস্তায় গিয়েই কাগজওয়ালার হাত থেকে ইংরেজি বাংলা দুটো কাগজই নিয়েছি। তারপর সবুজ দাগ মেরেছি খাবার ঘরে বসে বসেই। দাগ মেরেছি খুব বিবেচনা করে মাত্র 2টি বিজ্ঞাপনে। ঘনাদার যেমন আমিরই নজর, আমাদের তেমনি ফকিরি। কোথায় দূরে শহরতলির কোন ইঁদো গলিতে সস্তা ভাড়ায় টালির ছাদের 2টো ঘর। দাগ মেরেছি তাতেই। দাগ মেরেছি তারও অধম এজমালি উঠোন বাথরুমের আর একটা ঘর ভাড়ার বিজ্ঞাপনে। সকালের চায়ের ট্রের সঙ্গে চাটাও অন্য হোটেলের বলেই ধরে নেন ঘনাদা। বনোয়ারি যথারীতি খবরের কাগজগুলো নিয়ে গিয়েছে টঙের ঘরে। আমরা সবাই মিলে তখন 72 নম্বর থেকেই হাওয়া। প্রতিক্রিয়াটা পরে রামভুজের মারফতই জানতে পেরেছি। সকালে কাগজ উল্টে ঘনাদার চোখ যদি একটু কপালে উঠে থাকে তার সাক্ষী কেউ নেই, কিন্তু দুপুরে টিফিন ক্যারিয়ার বয়ে নিয়ে গিয়ে তার পাত সাজাবার সময় রামভুজকে প্রথমে 2-1টা নেহাত যেন অবান্তর প্রশ্নের জবাব দিতে হয়েছে। নিচে যে আজ সব কেমন ঠান্ডা মনে হচ্ছে রামভুজ? এমনি একটি ছুতো পাবার আশাতেই রামভুজকে ভোর থেকে সব শিখিয়ে পড়িয়ে রাখা হয়েছে। সে আশা বিফল হয়নি। রামভুজও আমাদের শিক্ষার মান রেখেছে। ঘনাদা কথাটা পারতে না পারতেই রামভুজ হতাশ মুখ করে জানিয়েছে,
যে তার আর বনোয়ারির হয়রানির অন্ত নেই। বাবুরা সেই ভোরবেলা বেরিয়েছেন, কখন ফিরে আসবেন কে জানে। যতক্ষণ না আসেন তাদের এই হেঁসেল পাহারা দিয়ে বসে থাকতে হবে। তা ওরা গেছেন কোথায়? এবার ঘনাদার প্রশ্নটা আরো ঘোরালো নয়, গলাটাও তীক্ষ্ণ। রামভুজ এবার আসল বোমাটি ছেড়ে যেন অত্যন্ত কাতরভাবে জানিয়েছে যে বাবুরা নাকি কোথায় নতুন বাসা দেখতে গেছেন, এ বাড়ি তাঁরা ছেড়ে দেবেন। এ বাড়ি ছেড়ে দেবেন? ঘনাদার গলায় মেঘের ডাকটা যেন কেমন ঝিমোনো বলে মনে হয়েছে। হ্যাঁ বড়াবাবু, রামভুজ চিরটায় চার লাগিয়েছে। আপনি ই মুকান ছড়কে যাচ্ছেন, বাবুরাও তাই এখানে আর থাকবেন না। ব্যাস, রামভুজের এর বেশি কিছু বলবার দরকার হয়নি। দুপুরে একটু দেরি করে ফেরার পর খাবার ঘরে তার কাছেই বিবরণটা শুনে ওষুধ একটু যেন ধরেছে বলে আশা হলো। আশা হবার একটা কারণ, ঘনাদার হাত ফেরতা খবরের কাগজগুলো, সেগুলো নিয়ম মতোই ঘনাদা ফেরত পাঠিয়েছেন। কিন্তু টুলেটের শাড়িতে লাল দাগ কোথায়? আমাদের সবুজ পেন্সিলের দাগরাজি সেখানে একেশ্বর হয়ে জলজল করছে। হাওয়া একটু ঘুরেছে তাহলে নিশ্চয়ই। চাল বদলে এবার কোন দিকে মোড় ফেরাবেন ঘনাদা? মোড় যা ফেরালেন তা মাথা ঘোরাবার মতোই। বিকেলে আড্ডা ঘরে জমায়েত হয়ে ঘনাদার পরের চাল আন্দাজ করবার চেষ্টা করছি, এমন সময় সেই টেলিগ্রাম, না পোস্ট অফিসের বিলি করা টেলিগ্রাম নয়, ঘনাদা রামভুজের হাতে টেলিগ্রাম করতে যা পাঠাচ্ছেন তারই খসড়া। রামভুজ সে খসড়া নিয়ে অসহায়ভাবেই আমাদের স্মরণ নিতে এসেছে। বড়াবাবুই তার আভি তুরন্ত ভেজতে বললেন। আমি তো कैसे ভেজবে কিছু জানি না। কি এত জরুরি টেলিগ্রাম? রামভুজের হাত থেকে নিয়ে দেখতেই হলো খসড়াটা। দেখে খানিকক্ষণ কারুর মুখে আর কোনো কথা নেই। পরস্পরের মুখ চাওয়াচাই করে সবাই তখন হা হয়ে আছি। টেলিগ্রাম কোথায়? এ তো কেবল গ্রাম। ভাষাটা এই, প্যাসিফিক কমান্ড, গুয়াম, অ্যাকসেপ্টিং অফার but angry because prescription not followed. However, don't panic, shall shape the Pacific again. দাস। মানে বুঝলে কিছু? শিবুই প্রথম সবাক হলো। ঘনাদা প্যাসিফিক কমান্ড মানে গোটা প্রশান্ত মহাসাগরের মুরব্বী কর্তাদের প্রায় ধমকে টেলিগ্রাম করেছেন। গায়ে পড়ে নিজে থেকে টেলিগ্রাম নয়, এটা তাদের টেলিগ্রামের জবাব। বিস্তারিত করলে গৌর, তারা সাদাসাদি করায় অনেক কষ্টে রাজি হয়েছেন প্রশান্ত মহাসাগরকে আবার উদ্ধার করতে। ওই আবার কথাটা মনে রেখো, শিশির স্মরণ করালে। তার মানে এর আগেও একবার উদ্ধার করেছিলেন, কিন্তু তার বিধান না শোনায় নতুন করে আবার বিপদ বেঁধেছে। আবার উদ্ধার করবার আশ্বাস দিয়েও তাই রাগটা জানাতে ছাড়েননি। কিন্তু এটা লাল না সবুজ? জিজ্ঞাসা করলাম আমি। ঠিক ঠিক, সবারই এবার খেয়াল হলো কথাটা। লাল তো ঠিক নয়, দ্বিধা ভারে বললে শিশির। একটু সবজে ঝিলিক যেন মারছে। গৌর আশায় দুলল। আলবাত সবুজ, তুড়ি মেরে বললে শিবু। হাতে পাঁজি তো মঙ্গলবার কেন? খসড়াটা নিয়ে আমি টঙের সিঁড়ির দিকে পা বাড়ালাম, অন্যেরাও আমার পেছনে। শিশির শুধু চট করে নেমে গিয়ে হেসেলে কি যেন বলে এলো। পা তো বাড়ালাম, কিন্তু সিঁড়ির একটা করে ধাপ উঠি আর ধুকপুকুনিও বাড়ে। কি করবেন ঘনদা? রং চিনতে ভুল যদি হয়ে থাকে তাহলে তো সর্বনাশ। শিবুকে শুধু আপনিতে তুলেছিলেন, আর এবার আমাদের হাতে তো সত্যি হ্যান্ড নোট লিখে দেবেন। যা হবার হয় হোক, এ যন্ত্রণা আর সহ্য হয় না। কপাল ঠুকে তাই ঢুকে পড়লাম টঙের ঘরে। কই, বিস্ফোরণ তো কিছু হলো না।
ঘনাদা এক মনে তার কলকেতে টিকে সাজাতে সাজাতে একবার শুধু আমাদের দিকে চেয়ে দেখলেন মাত্র। সে চোখে কি ভ্রুকুটি? না, তাও তো নয়। আর আমাদের পাইকে ও কেবলগ্রাম পাঠানো চলবে না ঘনাদা, গৌরী মওড়া নিলে। আমরা তখন তক্তপোষের যে যেখানে পারি বসে গেছি। পাঠানো চলবে না বলছো? ঘনাদাও যেন ভাবিত। কিন্তু ওরা যে আশা করে আছে। থাক আশা করে। আমাদের মেজাজ গরম। একবার ডাকলেই আপনি মালকোচা মেরে ছুটবেন নাকি? আপনার মান সম্মান নেই? আর তাছাড়া আপনি তো একবার উদ্ধার করে এসেছেন। গৌরের জোরালো যুক্তি। শোনেনি কেন আপনার কথা? এখন যদি যেতে হয় তো শুধু কেবলগ্রামে হবে না। আমাদের ন্যায্য দাবি প্যাসিফিক কমান্ডের মাতব্বরেরা নিজেরা এসে সাধুক। ঠিকই বলেছ। ঘনাদা প্রশান্ত মহাসাগরের জন্য একটু দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু মুশকিল হয়েছে কি জানো, একেবারে যে শিরে সংক্রান্তি। এখনই না রুখতে পারলে প্যাসিফিক যে ডেড সি হয়ে যাবে দুদিনে। প্রশান্তর বদলে গরল সাগর। গরল সাগর হয়ে যাবে? কিসে? কিসে আর? ঘনাদা তার দৃষ্টিটা শিবুর ওপরেই ফোকাস করে বললেন, কাঁটায়। কাঁটায়? কিসের কাঁটা? শিবু তার অস্বস্তিটা সন্দেহের সুরে চাপা দিলে। বাটা কি কইয়ের কাঁটা নয়। ঘনাদা চুটিয়ে শোধ নিলেন। কাঁটা হলো অ্যাকান্থাস্টার প্লাঞ্চির, যার আর এক নাম হলো কাঁটার মুকুট। কি হয় সেই ওই কি বলে একান যা যা। থাক থাক, জিভে গিঁট পড়ে যাবে। ঘনাদার কাছে আজ শিবুর রেহাই নেই। তার চেয়ে কাঁটার মুকুটই বলো। কি হয় ও কাঁটার মুকুটে জিজ্ঞাসা করছো? যা হয় তা জানাতে গিয়ে ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ইফালি ক্যাটলে সমুদ্রের তলাতেই হাড় কখানা মাছেদের ঠোকরাবার জন্য প্রায় রেখে আসছিলাম। মাছেদের রুচল না বুঝি? প্রায় সর্বনাশী করে বসলো শিবু, তার গায়ের জ্বালাটা আর চাপতে না পেরে। আমরা তো তখন দম বন্ধ করে আছি। রুচল নাই বলতে পারো। ঘনাদা কিন্তু একটু হেসে বললেন, তবে তার রুচলে সিগুয়াটেরা আর সিংহে শাঁখ ট্রাইটন, স্কুবা গিয়ার আর দশানন রাবণেরও দর্পহারী 16 থেকে 21 বাহুবলে বলি সমুদ্র ত্রাস অ্যাকান্থাস্টার প্লাঞ্চির কথা অজানাই থাকতো। আর প্যাসিফিক কমান্ডের টনক নড়বার আগে অর্ধেক প্যাসিফিকই যেত সত্যি সত্যি যাকে বলে রসাতলে। যাক সে কথা। মাথাগুলো তখন ঘুরছে, কিন্তু ঘনাদাকে যে আবার না চাগালেই নয়। আমাদের কথা যেন ভুলে গিয়ে নির্লিপ্ত নির্বিকার ভাবে তিনি যে আবার তাঁর গড়গড়ায় টান শুরু করেছেন। চোখের দৃষ্টিতে শিবুকে প্রায় ভস্ম করে ঘাটের কাছে এ ভরাডুবি বাঁচাবার উপায় খুঁজছি, এমন সময় টঙের ঘরের দরজায় স্বয়ং সংকট মোচনের আবির্ভাব। বেশটা অবশ্য তার বনোয়ারির, আর হাতে সদ্য ভাজা দিগবিদিকে সুবাস ছড়ানো মশলা পাঁপড়ের একটি চ্যাঙাড়ি। বুঝলাম তাড়াতাড়িতে এর চেয়ে জবর কিছু ব্যবস্থা করে আসতে পারেনি শিশির, কিন্তু দিনটা আমাদের পয়া। ওই মশলা পাঁপড়েই ডবল প্লেট প্রন কাটলেটের কাজ হয়ে গেল। তার আগে ছোট একটু ফাঁড়া অবশ্য কাটাতে হয়েছে। ঘনাদা গন্ধের টানেই মুখ ঘুরিয়েছিলেন। বনোয়ারি চ্যাঙারিটা তার সামনেই সসম্মানে রাখবার পর গড়গড়ার নলটা সরিয়ে যেন অন্যমনস্কভাবে একটা তুলে নিয়ে কামড় দিয়ে হঠাৎ থেমে গিয়ে বলেছেন, নিচে রামভুজের ভাজা নাকি? বনোয়ারি কি যেন বলতে যাচ্ছিল, আমরা সবাই একসঙ্গে হাঁ হাঁ করে উঠেছি। রামভুজের ভাজা মানে? রামভুজের হাতের পাঁপড় এমন দাঁতে দিলে কথা বলবে? দস্তুর মতো মোড়ের রাজস্থানী পাঁপড়। সেই সঙ্গে পাছে বেফাস কিছু বলে ফেলে। বনোয়ারিকেও তাই তাড়া দিতে হয়েছে, যা যা দেরি করিসনি, চা নিয়ে আয় শিগগির। আমাদের আশ্বাসে নিশ্চিন্ত হয়ে চা আনতে আনতেই অর্ধেক চাঙাড়ি অবশ্য একাই ফাঁক করে ফেলেছেন ঘনাদা। তারপর মৌজ করে
তাকে চায়ে চুমুক দিতে দেখে সুতোটা আবার ধরলাম। ইচ্ছে করে একটু ন্যাকাও সাজতে হলো। প্যাসিফিকে কোথায় কোন টোলের কথা যেন বলছিলেন আপনি? টোল নয়, অ্যাটল। ঘনাদা খুশি হলেন শুধরে। অ্যাটল কাকে বলে জানো নিশ্চয়ই? অকুল সমুদ্রের মাঝখানে প্রবালে গড়া এক একটা গোলাকার স্থলের বালা, আর সেই বালার মাঝখানে স্বপ্নের মতো এক সায়র। মাঝখানের এই সায়রটুকুর জন্য অ্যাটল সাধারণ প্রবাল দ্বীপ থেকে একদম আলাদা। আকারেও তা ছোট। প্রশান্ত মহাসাগরের মাঝখানে অসংখ্য এইসব প্রবাল দ্বীপ আর অ্যাটলের ফুটকি ছড়ানো আছে। অ্যাটল তো নয়, সে যেন পৃথিবীতে নন্দনকাননের নমুনা। গিলবার্ট মার্শাল মারিয়ানা দ্বীপপুঞ্জ ঘুরে তখন ক্যারোলাইনে গিয়েছি সেখানকার ম্যালাও পলিনেশিয়ান ভাষার আদি রূপ খুঁজে বার করতে। সেটা রদ দেখা মাত্র। আসল কলা বেচার কাজ হলো প্যাসিফিকে গোপনে শিঙে শাঁখের সুমারি নেওয়া আর তার চোরা শিকারীদের শায়েস্তা করা। আইএমসিও মানে ইন্টার গভর্নমেন্টাল ম্যারিটাইম কনসালটেটিভ অর্গানাইজেশনই অবশ্য আমাকে পাঠিয়েছিল। না, কাশি টাশি নয়, শিবুকে শুধু একটু চোরা রাম চিমটি কাটতে হলো তার জিভের রাশ টানবার জন্য। ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ইফালিক বলে এক অ্যাটলে তখন গিয়ে উঠেছি। ঘনাদা তখন বলে চলেছেন, নামে অ্যাটল, কিন্তু সত্যিই যেন পরিস্থান। যেমন তার মাঝখানের কাকচক্ষু জলের সায়র, তেমনি পরিদের যেন পাউডার বিছানো তার তীর, আর তেমনি সারা দিন রাত হাওয়ায় দোলা নারকেলের বন। ইফালিক অ্যাটলেই পামারের সঙ্গে দেখা। পামার আর তার 3 সঙ্গী মিলে সেই অ্যাটলে বাসা বেঁধেছে। পামারকে দেখলে যেন সমুদ্রের তরুণ দেবতা বলেই মনে হয়। যেমন শক্ত সবল, তেমনি সুঠাম শরীর। পামারের সঙ্গী 3 জনও সবাই লম্বা চওড়া জোয়ান, যেন অলিম্পিক্স থেকেই সব ফিরেছি। শুধু তাদের মুখগুলো যেন শরীরের সঙ্গে খাপ খায় না। দেহগুলো তাদের গ্রিক দেবতার, আর মুখগুলো যেন দানবের। ইফালিকের দুধে ধোয়া বালির তীরে তারা সারাদিন শুধু একটু কৌপিন মাত্র পরে জল খেলা করে। জলে সাঁতার, ঢেউয়ের ওপর তক্তা ভাসিয়ে ঘোড়ার মতো সওয়ার হয়ে দূর সমুদ্র থেকে তীরে ছুটে আসা, যাকে বলে সার্ফিং। কখনো বা হাতে পায়ে মাছের ডানার মতো ফ্লিপার আর মুখে অক্সিজেনের মুখোশ নিয়ে সমুদ্রের তলায় ডুব সাঁতার। এই নিয়েই তাদের দিন কাটে। ইফালিক অ্যাটলে পামার আর তার সঙ্গীদের দেখে আমি প্রথমে বেশ একটু অবাকই হয়েছিলাম। মাইক্রোনেশিয়ার এক অত্যন্ত আদিম গোষ্ঠীর কিছু কিছু লোক ইফালিক ও তার কাছাকাছি প্রবাল দ্বীপে ও অ্যাটলে থাকে বলে জানতাম। ম্যালাও পলিনেশিয়ান ভাষার মূল কিছু ধারা তাদের কাছে সংগ্রহ করবার আশায় এই দ্বীপে আসা, কিন্তু ইফালিকে তাদের কোনো চিহ্নই দেখতে পেলাম না। পামারকে সেই কথাই গোড়ায় জিজ্ঞাসা করেছিলাম। পামার তাচ্ছিল্য ভরে কথাটা উড়িয়েই দিয়েছিল। বলেছিল, কে জানে কোথায় গেছে, এখানে থাকলে তো আমরাই এসে তাড়াতাম। কথাটা ঠাট্টা হিসেবেই নিয়েছিলাম। পামার আর তার সঙ্গীদের কতকগুলো রসিকতা কিন্তু একটু বেয়াড়া ধরনের। যেমন আমাকে নিয়ে তাদের ঠাট্টা গোড়া থেকেই যেন মাত্রা ছাড়িয়ে যেত। আমি আমার ছোট ইয়লে সেখানে গিয়ে নাম্বার পরই অভ্যর্থনাটা একটু জোরালো রকম পেয়েছিলাম। নোঙর ফেলে ইয়ল থেকে নামতে না নামতেই পামারের কোলাকুলিতে ওষ্ঠাগত প্রাণ। 6.5 ফুট লম্বা জোয়ান পামার করমর্দন করার ছলে হাতের হ্যাঁচকা টানেই তো প্রথমে বালির ওপর আমায় আছড়ে ফেলল। সেখান থেকে ওঠার পরও রেহাই নেই। এক এক করে পামারের 3 সঙ্গীর হাত ঝাঁকানির উৎসাহে আরো 3 বার বালির ওপর মুখ থুবড়ে পড়তে হলো। শেষবার উঠবার পর পামার কাছে এসে জড়িয়ে বুকের মধ্যে চিঁড়ে চাপটা করে মার্কিন স্ল্যাঙে যা বললে, বাংলায় তা বোঝাতে গেলে বলতে হয়, কোথা থেকে এলে বলো তো চাঁদ। অতি কষ্টে কোঁকিয়ে গিয়ে বললাম, দম না পেলে বলি কি করে। পামার সজোরে বালির ওপর আমায় ছুড়ে দিয়ে আমার অনুরোধ রাখলে। আমি অতি কষ্টে দাঁড়িয়ে ওঠার পর দেখি 4 জনই আমায় ঘিরে আছে। পামারের একজন সঙ্গী আবার প্রশ্ন করলে,
সত্যি করে বলতো, কি মতলবে এখানে এসেছিস? যা সত্যি তা বলে কোনো লাভ নেই জেনে মিথ্যে একটা অজুহাত তখনই বানালাম। বললাম, স্কুবা ডাইভিং এর শখ, তাই নির্জন একটা দ্বীপের খোঁজ করতে করতে এখানে এসে পড়েছি, কোনো মতলব নিয়ে আসিনি। বেশ বেশ, পামার পিঠে 82 শিক্ষার একটি থাপ্পড় মেরে উৎসাহ দিলে। স্কুবা ডাইভিং এর শখ আমি তোমার মিটিয়ে দেবো। তা সত্যিই তারা মিটিয়ে দিলে। রোজ দুবেলা হাতে পায়ে মেছো ফ্লিপার আর পিঠে সিলিন্ডার বেঁধে মুখে অক্সিজেনের মুখোশ নিয়ে সমুদ্রের তলায় ডুব সাঁতারে যেতে হয়। জলের তলায় যা নাকানি চোবানি তারা খাওয়ায়, তাতে শেষ পর্যন্ত শুধু প্রাণটা নিয়ে কোনো মতে ফিরতে পারি। একদিন সে আশাটুকু আর রইল না। পামার আর তার সঙ্গীদের অমানুষিক অত্যাচার তখন কিন্তু একদিক দিয়ে আমার কাছে শাপে বর হয়েছে। জুলুম জবরদস্তির ওই ডুব সাঁতারেই প্রশান্ত মহাসাগরের সর্বনাশ কেমন করে ঘনাচ্ছে আর তার আসানের কি উপায়, সে হতিস আমি ভালো করে পেয়ে গেছি। কিন্তু সমুদ্রের তলাতেই আমার কবর হলে সেখানকার যে ভয়ঙ্কর রহস্য আমি জেনেছি তা তো আমার সঙ্গেই লোপ পাবে। পামার আর তার সঙ্গীরা সেদিন সেই ব্যবস্থাই করেছি। চারজনেই একসঙ্গে সেদিন স্কুবা গিয়ার নিয়ে সমুদ্রের তলায় টহলে নেমেছিল। প্রবাল দ্বীপের সমুদ্র সত্যিই যেন এক স্বপ্নের রাজ্য। গভীর জলের তলায় নানা আকার ও রঙের প্রবাল যেন এক আশ্চর্য স্বপ্নের ফুল বাগান সাজিয়ে রাখে। সেখানে যেসব মাছেরা ঘুরে বেড়ায় তারাও যেন কোন খেয়ালি শিল্পীর হাতে তৈরি ও আঁকা সব রং বেরঙের অবাক মাছের কল্পনা। ইফালি ক্যাটলের সমুদ্রের তলার একটা ব্যাপার গোড়া থেকেই তাই বিস্মিত করেছে। প্রবাল দ্বীপের সমুদ্র, কিন্তু তার তলায় কোথায় সে রং বেরঙের জলের প্রজাপতির মতন মাছ আর প্রবালের সেই পুষ্পিত শোভা? এখানে প্রথম থেকেই প্রবালের উপর কি যেন এক অভিশাপ লেগেছে বলে মনে হয়েছে। রং বেরঙের প্রবালের বদলে শুধু খড়ি মাটির মতো ফ্যাসফেসে যেন প্রবালের কঙ্কাল। রঙিন মাছের বদলে সেই সাদা প্রবাল কঙ্কালের উপর যেন বিদঘুটে সব কাঁটা গাছের ঝোপ। সমুদ্রের তলার এই কুৎসিত রূপ দেখাতে সেদিন অবশ্য আমি পামারদের এনেছিলাম এই বিশ্বাসে যে আমায় নিয়ে তাদের ফুর্তি করার ধরনটা বেশ একটু আসুরিক হলেও পামার আর তার সঙ্গীরা এমন অমানুষ হয়তো নয়। আমার সে ধারণা সম্পূর্ণ ভুল। আগের দিন পামারের এক সঙ্গী একা একাই সমুদ্রে সাঁতার দিতে গিয়েছিল। ফিরল যখন, তখন প্রায় আদমরা। একটা পা যেন পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেছে আর সেই সঙ্গে অনবরত বমি করছে। ব্যাপারটা কি হয়েছে তা বুঝে তখনই আমি ওষুধ দিয়ে তাকে সারাবার ব্যবস্থা করি, আর সেই সঙ্গেই পামারকে কয়েকটা স্পষ্ট কথাও শোনাতে বাধ্য হই। অন্য সময় হলে কি করতো তা জানি না, তবে চোখের ওপর তার মরণাপন্ন সঙ্গীকে বাঁচাতে দেখার পর পামার তখন আমার কথা একটু কান্না দিয়ে পারেনি। কি বলতে চাও তুমি? পামার ঝাঁঝের সঙ্গেই অবশ্য জিজ্ঞাসা করেছিল। সমুদ্রের অভিশাপে লিওর এই দশা হয়েছে? হ্যাঁ, জোর দিয়েই বলেছি। আর সে অভিশাপ তোমাদের মতো অবুঝ লোভী মানুষই প্রশান্ত মহাসাগরে ডেকে আনছে। পামারের বাকি দুই সঙ্গী জো আর মার্ফি তখন ঘুষি বাগিয়ে প্রায় মারমুখো। পামার চোখের ইশারায় তাদের ঠেকিয়ে কড়া গলায় জানতে চেয়েছে, লোভটা আমাদের কোথায় দেখলে? দেখেছি কাল তোমাদের স্কুনারেরই গুদাম ঘরে, শান্ত স্বরেই বলেছি। এবার মার্ফি আর জো দুদিক থেকে বুনো মোষের মতো প্রায় আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর কি, কিন্তু পামারের ধৈর্য অনেক বেশি। দুহাতে দুজনকে রুখে সে বজ্র গম্ভীর স্বরে বলেছে, আমাদের স্কুনারে তুমি কার হুকুমে উঠেছিলে? একটু হেসে বলেছি, হুকুম দরকার বলে তো মনে হয়নি। আপনাদের স্কুবা ডাইভিং এর উৎসাহ যে একটা ছল মাত্র তা তো জানতাম না। পামার অনেক কষ্টে এবারও সঙ্গীদের সামলে জিজ্ঞাসা করেছে, আমাদের লোভে যা ডেকে আনছি সমুদ্রের সে অভিশাপটা কি তা জানতে পারি? কাল আমার সঙ্গে অনুগ্রহ করে একবার স্কুবা ডাইভিং এ গেলেই তা দেখাতে পারবো।
পামার আমার অনুরোধ রাখতে রাজি হয়েছে। তার ধৈর্য দেখে একটু অবাকই হয়েছিলাম। আসল মতলবটা তখনও বুঝতে পারিনি। অসুস্থ লিওকে অ্যাটলের তাঁবুতেই রেখে এসে আমরা চারজন তখন স্কুবা গিয়ারের দৌলতে ইফালিকের বাইরের সমুদ্রে ডুব সাঁতার দিয়ে চলেছি। প্রবাল সমুদ্রের অপরূপ রঙিন শোভার বদলে নিচে সেই ফ্যাকাশে সাদা পাথুরে মাটি আর কুৎসিত কাঁটার ঝোপ। নিচের দিকে নেমে যা দেখাবার ভালো করে দেখাতে যাচ্ছি, এমন সময় পিঠে একটা হ্যাঁচকা টান টের পেলাম। পর মুহূর্তে বুঝলাম আমার পিঠের অক্সিজেন সিলিন্ডার ওপর থেকে পামারের দলের কেউ ছুরি দিয়ে কেটে টেনে নিয়েছে। যেন বিদ্যুতের চাবুক খেয়ে ওপর দিকে ঘুরলাম। কিন্তু তখন আর সময় নেই। আমার অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে পামার আর তার দুই সঙ্গী তীরের বেগে দূরে চলে যাচ্ছে। বিনা অক্সিজেনে তাদের সঙ্গে সাঁতারের পাল্লা দেবার কোনো আশাই নেই। আর সাঁতারে তাদের ধরতে পারলেও লাভ কি হবে? তারা তিনজন, আমি একলা। পামার যে মনে মনে এত বড় শয়তানি ফন্দি এঁটেছে সেটুকু বুঝতে না পেরেই আমি নিজেই নিজের সমন ডেকে এনেছি। পামার আর তার সঙ্গীরা কি আনন্দে তারপর ইফালিক অ্যাটল থেকে তাদের স্কুনারে রওনা হয়েছে তা অনুমান করা শক্ত নয়। কিন্তু সত্যিই যেন সমুদ্রের অভিশাপ তাদের তখন তাড়া করে ফিরছে। সমুদ্রে প্রথম রাতটা কাটাবার পরই ভোরবেলা ঘুম থেকে উঠে তাদের তিনজন যেমন অবাক, একজন তেমনি ক্ষিপ্ত। ক্ষিপ্ত সেই লিউ। ঘুমন্ত অবস্থায় তার মুখে কে একদিকে আলকাতরা আর একদিকে চুন মাখিয়ে দিয়ে গেছে। সেদিন খুনোখুনি একটা ব্যাপার প্রায় হতে যাচ্ছিল। জো আর মার্ফি ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না ধরে নিয়ে লিও প্রথমেই তাদের ওপর চড়াও হয়েছে। নেহাত পামার এসে বাধা না দিলে ব্যাপারটা রক্তারক্তি পর্যন্তই গড়াতো। পরের দিন কিন্তু পামারের মাতব্বরিতেও ঝগড়াটা মিটতে চায়নি। সেদিন ভোরে দেখা গিয়েছে জো আর মার্ফির মাথার চুল খাবলা খাবলা করে কে যেন তাদের ঘুমের মধ্যে রাত্রে কেটে দিয়েছে। পামারকে এদিন গায়ের জোর খাটিয়েই দাঙ্গা সামলাতে হয়েছে। কিন্তু তারপর দিন সকালে তার নিজের মুখেই চুন আর আলকাতরায় মাখামাখি দেখবার পরে রাগের চেয়ে আতঙ্কটাই বেশি হয়েছে সকলের। এসব কি ভুতুড়ে ব্যাপার! সবচেয়ে ভুতুড়ে ব্যাপার তারা সেই দিনই আবিষ্কার করেছে। জাহাজে তাদের লুকোনো গুদামঘর খুলতে গিয়ে পামার একেবারে হতভম্ব। সে ঘর একদম খালি। পামার তার স্কুনারের ডেকে সঙ্গী তিনজনকে ডেকে রেগে আগুন হয়ে এসব কিছুর মানে জানতে চেয়েছে। জ্বলন্ত স্বরে জিজ্ঞাসা করেছে, ঠিক করে বলো, এই শয়তানি তোমাদের কার? সঙ্গীদের কারুর মুখে কোনো কথা নেই। পামার তার হাতের শঙ্কর মাছের হান্টারটা দুবার শূন্যে আস্ফালন করে হিংস্র বাঘের মতো গর্জন করে জানতে চেয়েছে, জবাব না পেলে তিনজনের পিঠের ছাল চামড়া এই চাবুকের ঘাই আমি ছাড়িয়ে নেব। এখনো বলো, কে কাজ করেছে? আগে আমি। পামার আর তার তিন সঙ্গী চমকে দিশাহারা হয়ে চারিদিকে চেয়েছে। কে দিলে এ জবাব? আশেপাশে কোথাও কাউকে তো দেখা যাচ্ছে না। কড়া রাখবার চেষ্টাতেও একটু কেঁপে ওঠা গলায় পামার জিজ্ঞাসা করেছে, কে কে কথা বলছে? আগে আমি। ইফালিকের সমুদ্রে যাকে চুবিয়ে মেরেছিলেন, সেই দাসের ভূত। দাসের ভূত? পামার আর তার তিন সঙ্গী দিশাহারা হয়ে এবার চারদিক খুঁজে দেখেছে। কই, কোথাও কারুর কোনো চিহ্নই তো নেই। আকাশবাণীর মতো সেই ভুতুড়ে শহর আবার শোনা গিয়েছে। অত খোঁজাখুঁজির দরকার নেই, চাক্ষুষী এবার আমি দেখা দিচ্ছি। দেখা দেবার আগে পামারের দল তখন ভুতুড়ে আওয়াজের হদিশ পেয়ে গেছে। একটা মাস্তুলের তলায় বাঁধা একটা রবারের নলের মুখে লাগানো ছোট একটা স্পিকার। তারা সেটা নিয়ে যখন টানাটানি করছে তখনই পাশের মাস্তুল থেকে ডেকের ওপর নেমে এসে দাঁড়িয়েছি। ও সব নিয়ে টানাটানি কেন করছেন? অধীন আপনাদের সামনেই হাজির।
স্কুনারে যেন বাজ পড়েছে এমনি চমকে চারজন আমার দিকে ফিরে দাঁড়িয়েছে। এবার তুই? পামার রাগে তোতলা হয়ে গেছে। আগে হ্যাঁ, আমি মোলায়েম গলায় বলেছি। ভূত হয়েও আপনাদের মায়া ছাড়তে পারিনি। এসব শয়তানি তাহলে তোর? তুই আমাদের মুখে চুনকালি মাখিয়েছিস, আমাদের লুকোনো মাল তুই সরিয়েছিস। চারজনেই একসঙ্গে গর্জে উঠেছে তখন। আগে হ্যাঁ, সবিনয়ে স্বীকার করে বলেছি। আপনারা অক্সিজেন সিলিন্ডার কেড়ে নিয়ে সমুদ্রের তলায় ছেড়ে দিয়ে আসবার পর দেহটি সেইখানেই ছেড়ে সূক্ষ্ম শরীর নিয়ে ওপরে ভেসে উঠি। আপনারা তখন ইফালিক অ্যাটল থেকে ডেরা তুলে এই স্কুনারে সরে পড়বার জোগাড় করছেন। সূক্ষ্ম শরীর নিয়ে এই জাহাজেরই ইঞ্জিন ঘরে গিয়ে লুকিয়ে রইলাম। তারপর মনে হলো আমায় নিয়ে যা রসিকতা এর আগে করেছেন তার একটু ঋণ শোধ না করলে ভালো দেখায় না। তাই আপনাদের মুখগুলোর ওপর একটু হাতের কাজ দেখিয়েছি। শেষ পর্যন্ত আপনাদের বড় সাধের লুকোনো দৌলত একটু হাত সাফাই করেছি। আমার কথা শেষ হবার আগেই চারদিক থেকে আফ্রিকার সবচেয়ে খ্যাপা চারটে জানোয়ার যেন আমায় তাড়া করে এলো। তাদের একটা গন্ডার, একটা বুনো মোষ, একটা হাতি আর একটা সিংহ। ঠকাস করে প্রচন্ড একটা শব্দ হলো। তারপর আমি তখন জাহাজের রেলিং এর ধারে অত্যন্ত ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম, আহা, লাগলো নাকি? চার ষণ্ডা যেন তুফানের ঢেউ হয়েই এবার ঝাঁপিয়ে এলো আমার দিকে। রেলিং এ লেগে দুজনের মাথা ফাটলো, আর দুজন রেলিং টপকে পড়তে পড়তে কোন রকমে রেলিং এর বার ধরে ফেলে নিজেদের সামলালো। আমি তখন বান মাছের মতো পিছলে আবার মাস্তুলের দিকে চলে গেছি। সেখান থেকে যেন মিনতি করে বললাম, মিছিমিছি হয়রান হয়ে মরছেন কেন? বললাম তো এখন আমি সূক্ষ্ম শরীরে আছি, ভূতপ্রেত কি গায়ের জোরে ধরা যায়? আমার উপদেশটা মাঠেই মারা গেল। চার মূর্তি আবার এলো পায়তারা কষে। বাধ্য হয়ে আরো কিছুক্ষণ তাই খেলতে হলো তাদের নিয়ে। সে খেল শেষ হবার পর ডেকের ওপর চার ষণ্ডাই লম্বা, হাঁপড়ের মতো তাদের শুধু হাঁপানি শোনা যাচ্ছে। চারজনকে এবার একটু কষ্ট করে বাঁধতে হলো। সবশেষে পামারকে বাঁধতে বাঁধতে বললাম, মাফ করবেন, বেশিক্ষণ বাঁধা থাকতে আপনাদের হবে না। গুয়ামের কাছেই প্রায় এসে পড়েছি, সেখানে পৌঁছেই আপনাদের ছেড়ে দেব। গুয়াম? ওই অবস্থাতেই পামার হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল, গুয়াম এখানে কোথায়? বেশি দূরে নয়, আশ্বাস দিয়ে বললাম। আমরা আপরা বন্দরের কাছে প্রায় পৌঁছে গিয়েছি। বেতারে প্যাসিফিক কমান্ডের অনুমতি পেলেই পিটি জেটিতে গিয়ে স্কুনার ভেড়াবো। গুয়াম, আপরা, পিটি শুনে চারজনেরই চক্ষু তখন চড়ক গাছ। তারই মধ্যে কি যেন বলতে গিয়ে পামারের গলায় অস্পষ্ট একটা গোঙানি শুধু শোনা গেল। ব্যাখ্যাটা নিজেই এবার করে দিলাম। যতটা ভাবছেন ব্যাপারটা তত আজগুবি নয়। আপনারা উপরের কন্ট্রোল রুমে হালের চাকা ঘুরিয়েছেন, আর আমি একদিন ইঞ্জিন ঘরে লুকিয়ে কল বিগড়ে দিয়ে জাহাজের গতি পাল্টে দিয়েছি। উত্তরে চারজনে প্রাণপণে বাঁধন ছেড়বার চেষ্টা করলে খানিক, চোখের দৃষ্টিতে আগুন থাকলে তখন ওইখানেই ভস্ম হয়ে যেতাম। তাদের ওই অবস্থায় রেখে কন্ট্রোল রুমে গিয়ে রেডিও ট্রান্সমিটার নিয়ে বসলাম। প্রথমেই তাতে ডাক পাঠালাম, প্যান প্যান প্যান। প্যান প্যান করলেন তাহলে? জিভের ডগায় প্রায় এসে গিয়েছিল। কোন রকমে নিজেকে সামলালাম। আমাদের মনের সন্দেহটা চোখে সম্পূর্ণ কিন্তু লুকোনো বোধহয় যায়নি। ঘনাদা তাই আমাদের উপর একটু করুণা কটাক্ষ করে বললেন, প্যান প্যানটা বুঝলে না বুঝি? ওটা হলো আন্তর্জাতিক রেডিও সংকেত। প্যান প্যান শুনলেই যেখানে যত রেডিও চালু আছে সব কান খাড়া করে থাকবে। এরপরেই খুব জরুরি কিছু খবর দেওয়া হবে, প্যান প্যান তারই সংকেত। প্যান প্যানের রহস্য বুঝিয়ে দিয়ে ঘনাদা আবার বলতে শুরু করলেন,
প্যান প্যান সংকেতের পর যে খবরটা ছাড়লাম সেটি শুনতে দু কথার হলেও একেবারে একটি মেগাটন বোমা। রেডিওতে জানালাম, প্যাসিফিক বাঁচাবার দাওয়াই নিয়ে এসেছি, বন্দরে ঢুকতে দাও। খানিকক্ষণ রেডিওতে কোনো দিক থেকে কোনো সাড়া নেই। রেডিও সংকেত আর সংবাদ যারা পেয়েছে তারা সবাই বোধহয় হতভম্ব। আমার সংবাদটা আরো দুবার পাঠাবার বেশ কয়েক মিনিট বাদে একটা অত্যন্ত ক্রুদ্ধ প্রশ্নই শোনা গেল। নেহাত যান্ত্রিক রেডিও না হলে সেটা মেঘগর্জনের মতোই শোনাতো। প্রশ্নটা হলো, কে তুমি? প্যাসিফিক বাঁচাবার কথা নিয়ে কি প্রলাপ বকছো? জবাবে জানালাম, আমার পরিচয় পরে পাবেন, আমার প্রলাপ আগে আরেকটু শুনুন। গুয়ামের 22 মাইল প্রবাল প্রাচীর কিসে ধ্বংস হয়েছে জানেন নিশ্চয়ই। অস্ট্রেলিয়ার 100 বর্গ মাইল ব্যারিয়ার রিফই বা ধসে গলে গিয়েছে কিসে তা জানেন? সমস্ত প্রশান্ত মহাসাগরে ছড়ানো সব প্রবাল দ্বীপ আজ দিন গুনছে কোন অবক সর্বনাশের। প্রশান্ত মহাসাগরের এই ভয়ঙ্কর অভিশাপের নাম কি অ্যাকান্থাস্টার প্লাঞ্চি। আর কিছু বলতে হলো না। গুয়ামের প্যাসিফিক কমান্ডের ঘাঁটি থেকেই ব্যস্ত ব্যাকুল প্রশ্ন এলো রেডিওতে, এই অভিশাপ কাটাবার উপায় সত্যি আছে? জানালাম, আছে কিনা পরখ করেই যান না, আমি বন্দরের বাইরে স্কুনার নিয়ে অপেক্ষা করছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঘন্টা দুয়েকের মধ্যেই দুটি গান বোটে প্যাসিফিক হাই কমান্ডের তিনজন মাথা এসে হাজির। প্রথমটাই তিনজনেই বেশ একটু সন্দিগ্ধ। একজন তো গরম হয়ে আমার উপর তম্বিই করলেন, কই কোথায় তোমার প্যাসিফিক বাঁচাবার দাওয়াই? একটু হেসে তাদের সঙ্গে নিয়ে গিয়ে স্কুনারের একটা গুপ্ত ঘর খুলে দিলাম। তিনজনই তখন আমার উপর খাপ্পা। রসিকতা হচ্ছে আমাদের সঙ্গে, এই তোমার দাওয়াই? এ তো এক জাতের শিঙে শাঁখ, ট্রাইটন, ঘর সাজাবার জন্য শৌখিন লোকেরা চড়া দামে কেনে। হ্যাঁ, তা কেনে, আর তাই থেকেই প্রশান্ত মহাসাগরের চরম সর্বনাশের সূচনা। গত ক বছর ধরে হঠাৎ রক্তবীজের মতো লাখে লাখে বেড়ে উঠে যে অ্যাকান্থাস্টার প্লাঞ্চি প্রবাল আবরণ খেয়ে ফেলে প্রশান্ত মহাসাগরের সমস্ত ছোট বড় দ্বীপ ধ্বংস করে দিচ্ছে, এই শিঙে শাঁখ ট্রাইটন তারই জম। বাচ্চা অবস্থাতেই অ্যাকান্থাস্টার প্লাঞ্চি খেয়ে ফেলে এই ট্রাইটন তাদের অভিশাপ হয়ে ওঠার মতো বংশবৃদ্ধি করতে দেয় না। কিন্তু নিজেদের লোভে আর আহাম্মুখিতে এই ট্রাইটন শিকার করে মানুষ তার নিজের সর্বনাশ ডেকে এনেছে। মানুষের সেই রকম শত্রু 4 জনকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, আর সেই সঙ্গে দিচ্ছি প্রশান্ত মহাসাগরকে আবার সুস্থ করে তোলার দাওয়াই এই ট্রাইটন। ঘনাদা চুপ করলেন। আমাদের সকলের মুখেই তখন এক জিজ্ঞাসা, অ্যাকান্থাস্টার প্লাঞ্চিটা কি জিনিস? জিনিস নয়, প্রাণী। ওর আর একটা ডাক নাম হলো কাঁটার মুকুট। কাঁটার মুকুট? আমরা তাজ্জব। ওই কাঁটার মুকুটেই অস্ট্রেলিয়ার 100 বর্গ মাইল ব্যারিয়ার রিফ লোপাট হয়ে গেল, গুয়ামের 22 মাইল প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেল ওতেই। হ্যাঁ, ঘনাদা অর্ধ নিমিলিত চোখে গড়গড়ায় একটা সুখ টান দিয়ে বললেন, ওই কাঁটার মুকুট অ্যাকান্থাস্টার প্লাঞ্চি বিকট এক জাতের তারা মাছ। রাবণের 20টি হাত ছিল বলে শুনি, আর হাত 1.5 চওড়া এই তারা মাছের 16 থেকে 21টা পর্যন্ত বাহু হয়। সমস্তটাই সাংঘাতিক কাঁটায় ভর্তি। সে কাঁটায় সিগুয়াটেরা নামে এক দারুণ বিষ থাকে, যা গায়ে ফুটলে শরীর অসাড় হয়ে যায় আর বমির ধমক থামতে চায় না। ইফাদি ক্যাটলে এই কাঁটা লেগেই লিওর ওই দুর্দশা হয়েছিল। বছর কয়েক আগে পর্যন্ত এই সর্বনাশা তারা মাছ সম্বন্ধে হুঁশিয়ার হবার কোনো কারণই ঘটেনি। তারপর জানা অজানা নানা কারণে সত্যি রক্তবীজের মতো এ অভিশাপের বংশবৃদ্ধি ঘটেছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সমস্ত প্রবাল দ্বীপের তলায় গিজগিজ করছে এখন এই কাঁটার মুকুট। এদের আহার হলো প্রবাল। প্রবালের ওপরের খোলস খেয়ে ফেলার পর যে প্রবাল প্রাচীর প্রশান্ত মহাসাগরের সমস্ত দ্বীপের রক্ষা কবচ হিসেবে ঘিরে থাকে, তা দুর্বল হয়ে সমুদ্রের প্রচন্ড ঢেউয়ের আঘাত আর ঠেকাতে পারে না। দ্বীপগুলির চারিধারে সেখানকার সাধারণ মাছ প্রবাল প্রাচীরের আড়ালে আর আশ্রয় পায় না। দ্বীপগুলিও ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এই কাঁটার মুকুটের খিদে এমনই রাক্ষসে যে এদের একটি ঝাঁক 1 মাসে 8 মাইল প্রবাল প্রাচীর খেয়ে ফেলতে পারে, আর ফেলছেও তাই। এই রাক্ষসের তারা মাছের একমাত্র জম হলো শিঙে শাঁখ, ওই ট্রাইটন। ট্রাইটন শিকার বন্ধ করে আবার কাঁটার মুকুটের ওই স্বভাব শত্রুকে বাড়তে দিলে প্রশান্ত মহাসাগরকে বাঁচানো এখনো সম্ভব। প্যাসিফিক কমান্ডকে এই দাওয়াই আমি বাতলে এসেছিলাম। খানিকক্ষণ আমাদের জিপ টিপ সব অসাড়। কাঁটার খোঁচাটার আসল লক্ষ্য যে শিবু, সেই শিবু তো লজ্জায় অধোবদন। ঘনাদাকে প্যাসিফিক কমান্ডের ডাকে যেতে আমরা দিইনি। অত যদি তাদের গরজ, তাহলে শুধু টেলিগ্রাম কেন, নিজেরা এসে ঘনাদাকে তারা নিয়ে যাক। কিন্তু এলে ঠিকানাটা তো তাদের খুঁজে পাওয়া চাই। খবরের কাগজে টুলেট দাগানো ছেড়ে ঘনাদাকে 72 নম্বরেই তাই বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে। আমাদেরও এই অবস্থায় ঘনাদাকে একলা এখানে ছেড়ে যাওয়া কি ভালো দেখায়? 72 নম্বর তাই এখন গুলজার। শুনলেন প্রেমেন্দ্র মিত্র রচিত ঘনাদার গল্প কাঁটা। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।